গেছে, এবার প্রথমে জানতে হবে যে দ্বিতীয় ভাবে রবি কেমন। দ্বিতীয় ভাবে রবি মোটেই ভালো না। দ্বিতীয় ভাব ধনের ভাব হলেও সেটা পরিবারের ভাব। তো পরিবারের দিক থেকে একটা সমস্যা সৃষ্টি সে করবে। তাহলে রবির এখানে দ্বিতীয় ভাবের ফল ঠিক না, ভালো না। কিন্তু দেখা গেল রবির যে দ্বিতীয় ভাবে বসে আছে সেটা রবির মিত্র ভাব। হতে পারে চন্দ্রের ঘরে বসে আছে, বা মঙ্গলের ঘরে, বা বৃহস্পতির ঘরেই বসে আছে, সেটা দ্বিতীয় ভাব হয়েছে। তাহলে কি রবি সেখানে ভালো ফল দেবে? না, দেবে না। রবির ভাব ফল অর্থাৎ দ্বিতীয় ভাবের ফল যেহেতু খারাপ, রবি সেখানে খারাপই হবে। এবার গ্রহ হিসাবে কেমন? না, গ্রহ হিসাবে ভালো। কেন ভালো? না, মিত্র ভাবে বা মিত্রের ঘরে আছে তাই ভালো। কোনো গ্রহ যখন শত্রুর ঘরে যায় তখন আমরা গ্রহটাকে খারাপ বলি, কিন্তু গ্রহ খারাপ মানেই যে সে ফলটাও খারাপ দেবে এমনটা নয়। আবার গ্রহ ভালো মানেই যে ফলটাও ভালো দেবে এমনটাও নয়। তাহলে স্যার আহ, প্রাথমিক প্রাধান্য পাবে হচ্ছে ভাব। প্রাথমিক প্রাধান্য সর্বদাই ভাব পাবে, কারণ ভাবের উপরই নির্ভর করে সবটা হচ্ছে। এবার গ্রহটা শুদ্ধ না অশুদ্ধ, বা গ্রহটা ভালো না খারাপ, তখন আমরা বিচার করব যে মিত্র ঘরে আছে, শত্রু ঘরে আছে, সম ঘরে আছে, হ্যাঁ, কিভাবে আছে। তার মানে কারোর ধরুন রবি বৃশ্চিকে আছে, তার তুলা হুম। লগ্ন বৃশ্চিকে আছে, তাহলে দ্বিতীয় ভাবে হল বৃশ্চিক মঙ্গলের ঘর, রবি মিত্র গ্রহের ঘর। তাহলে কি রবির দ্বিতীয় ঘরে যে বলছেন থাকাটা ভালো না, সেটা কি উল্টো হুম। হয়ে ভালো হয়ে যাবে? তাই ভালো নয়টাই থেকে যাবে। উল্টো হয়ে ভালো হয়ে যাবে মানে? মানে ধরুন দ্বিতীয় ভাবে বলছেন, হ্যাঁ। দ্বিতীয় ভাবে রবি ভালো ফল খুব একটা দেয় না, তাই তো? পরিবারের ঘর যেহেতু, আয়ের স্থান হলো পরিবারের ঘর যেহেতু। কিন্তু কারোর ধরুন তুলা লগ্ন, সেখানে হুম। বৃশ্চিকে বসে আছে রবি। তাহলে হুম। পরে কি, যেহেতু মিত্র গৃহে আছে, সেহেতু হুম। কি এক্ষেত্রে এই সূত্রটা খাটবে না? না, এখানে ভাবের গুণটাই প্রথম আমরা দেখবো, তাই তো? ভাবের গুণটাই প্রযোজ্য। রবি যেহেতু দ্বিতীয় ভাবে খারাপ, তো বৃশ্চিকে থাকলেও, বৃশ্চিক দ্বিতীয় ভাব হলেও রবি সেখানে ফল খারাপ দেবে। কোন ফল খারাপ দেবে? না, দ্বিতীয় ভাবের ফলটা খারাপ দেবে। কিন্তু রবি যে স্ট্রং হলো ওই মিত্র ঘরে গিয়ে, রবি যে ঘরে আছে সে ঘরটা জ্বালিয়ে দিল, খারাপ করে ফেললো, কিন্তু নিজে তো ভালো গ্রহ। তাহলে ওই রবি গ্রহটা ভালো হবার জন্য রবির যে পার্সোনালিটি, যে ব্যক্তিত্ব, সেটা তো সেই ব্যক্তির চরিত্রের মধ্যে ফুটে উঠবে না? এটা তো পজিটিভ সাইন। আচ্ছা, আচ্ছা। ফলের তারতম্যটা এখানে বুঝতে হবে যে একটা গ্রহ একটা ভাবে গেছে মানে হতে পারে সে ভাবকে সে নষ্ট করছে, আবার হতে পারে সে ভাবকে সে ভালো করছে। কিন্তু ব্যক্তিগতভাবে গ্রহটা কেমন? সে ভালো না সে খারাপ? ব্যাপারটা কিরকম জানেন তো? ব্যাপারটা হচ্ছে, আপনি কোনো দোকানদারের কাছে গেছেন কোনো কিছুটা কিনতে। এবার আপনি কি দেখবেন? দোকানদার ব্যক্তিটা কেমন দেখবেন, না দোকানদারের আহ, মালটা কিভাবে বিক্রি করছে, বা মালটার কোয়ালিটি কেমন সেটা দেখবেন? আপনি কোয়ালিটি দেখবেন মালের, বা হ্যাঁ, দোকানদারকে দেখবেন যে সে কিভাবে মালটা বিক্রি করছে, সে কতটা বিশ্বস্ত, এটাই দেখবেন না? হ্যাঁ। অনেক সময় আমরা দোকানদারের উপর ভরসা করে মাল নিয়ে নিই, মালের অত যোগ্যতা যাচাই করি না। দোকানদার বলেছে মানে দোকানদার বিশ্বস্ত লোক, অসুবিধা নেই, নিয়ে নিই, নিয়ে নিলাম, তাই না? কিন্তু এই যে দোকানদার, এর দুটো রূপ আছে। একটা রূপ হচ্ছে ব্যবসাদার হিসেবে, আর একটা রূপ তার ব্যক্তিগত রূপ, তার পরিবারের কাছে। এবার দেখা গেল এই দোকানদারটি ব্যবসায়ী রূপে যতটা ভালো প্রতিষ্ঠিত, যতটা সুনামধন্য, পারিবারিক রূপে ততটাই অধম। তার সেখানে কোনো সম্মান নেই, আর সেখানে তাকে সেভাবে কেউ দেখেও না, এবং সে সেই দিকে সেই জীবনটাতে অসফল একজন ব্যক্তি। তাহলে একে আপনি কি বলবেন, ভালো না খারাপ? এটাকে তো খারাপ বলবো। কেন খারাপ বলবেন? পারিবারিক জীবনে সে সুখী নয়, পারিবারিক ব্যবসাদার জীবনে হিসেবে সুখী নয়। হ্যাঁ, আমি গ্রহদের কথা ছেড়ে দিন, আমি শুধুমাত্র ব্যক্তিকে বলছি যে ব্যবসায়িক যে তার পেশা, যে তার কর্ম, সেখানে কিন্তু সে সফল। সেখানে তার এতটুকু কোনো রিপোর্ট নেই, সেখানে একদম পিওর। অথচ পারিবারিক জীবনে সে একদমই বিফল। তো এক্ষেত্রে দেখুন দুটো জিনিস কাজ করছে। দুটো সত্তা একটা তার একসঙ্গে এসছে। কর্মক্ষেত্র, দুটো সত্তা একসঙ্গে এসছে। ঠিক এই একই জিনিসটা গ্রহদের সঙ্গে ঘটে। গ্রহরা যখন ভাবে প্রবেশ করে, এখানে ভাব বলতে কিন্তু তার দোকান, সে যে দোকানে বসে আছে সেখানে উত্তম ব্যবসা করছে, মানে খুব ভালো ব্যবসা করছে। কেন? না, সেই জায়গাটা তার পক্ষে খুব ভালো।
এটাই হয় গ্রহদের সঙ্গে, গ্রহরা যখন ভাবে প্রবেশ করে, কোনো ভাবে, যদি ভাবটা তার জন্য লাখ ফেভার করে বা ভাবটা তার জন্য ভালো হয়, তো সে ভাবের কারকতায় সে একদম তাকে পরিপূর্ণ করে দেয় জাতককে। আবার যখন ভাবটা খারাপ হয় তখন ভাবের ফল খারাপ হয়ে যায়। কিন্তু এখানে আবার তো ওই একই জিনিস, যে গ্রহটা আহ, খারাপ ভাব পেয়েছে, তার জন্য ভাবটা ভালো না, তো সেই ভাবটা খারাপ করছে, মানে ব্যবসাটা খারাপ করছে। ব্যবসা খারাপ করলেও তখন দেখা যাচ্ছে যেহেতু মিত্র ঘরে আছে তাই পারিবারিক জীবনটা তার ভালো, পারিবারিক জীবনে সে সুখী একজন ব্যক্তি, সব দিক তার ঠিকঠাক আছে, কিন্তু কর্মজীবনটা খারাপ। আচ্ছা। এটাই হয়, ভাবে প্রবেশ করলে সে কি ফল দেবে। যদি সে আহ মিত্র ঘরে বা শত্রু ঘরে প্রবেশ করে তখন তার ফলটা কিরকম হবে, এভাবেই একদম প্র্যাকটিক্যালি বিচার করবেন। আজকে কি জ্যোতিষেরই ক্লাস হবে? না না, জ্যোতিষের না, বাস্তুরই হবে, উনি প্রশ্ন করলেন বলে বললাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সকলে এসে গেছে? সকলে আসেনি, বাকি আছে আসতে এখন, ঠিক আছে, শুরু করা যাক। শুরু বলতে আমরা কি করব আজকে, লাস্ট কি করেছি আমরা শেষ সপ্তাহে? কার কাছে নোট আছে, কে লিখে রেখেছেন শেষ সপ্তাহে আমরা কি পড়াশোনা করেছি? এ কি অবস্থা, কারোর কাছে নোট নেই? আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? প্রত্যেকের কাছে আমার আওয়াজ যাচ্ছে, শব্দ পৌঁছাচ্ছে? আমি আছি তো ক্লাসে অত? আমি লাস্ট দিন বাইরে ছিলাম, রাস্তায় ছিলাম বলে আমি নোট করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কিছু সূচনা আমি দিয়ে রাখি। যেটা হচ্ছে, আমাদের নতুন বাস্তুর ব্যাচ শুরু হচ্ছে ডিসেম্বর থেকে। যদি আপনাদের চেনাশোনার মধ্যে কেউ বা কারা থেকে থাকে যারা বিষয় সম্পর্কে আগ্রহী, তো অবশ্যই একটু যোগাযোগ করিয়ে দেবেন, যেহেতু নতুন ব্যাচ শুরু হচ্ছে। এটি একটি বিষয় গেল। দ্বিতীয় একটি বিষয় হচ্ছে, এটি খুবই আকর্ষণীয় একটি বিষয়, সেটা আমি বোধহয় আপনাদের ক্লাসে কখনো আলোচনা করিনি বা করেছিলাম, তো কোন ব্যাচে করেছি আমার মনে নেই। তো একটা আমাদের সিস্টেম আছে যে প্রত্যেক বছরে আমরা একটা করে এডুকেশনাল ট্যুর ব্যবস্থা রাখবো। তো প্ল্যানিং তো ছিল, পরিকল্পনা ছিল, কিন্তু কখনো সেটা আহ, করে ওঠা হয়নি। এবছর প্রথম আমরা প্রস্তুতি নিচ্ছি। ডেট এখনো ঠিক হয়নি, ডিসেম্বরের শেষের দিক অথবা জানুয়ারির শুরুর দিক, এই সময়টা একটা কথাবার্তা চলছে একটা এডুকেশনাল ট্যুর করার একদিনের জন্য। তো যদি আপনাদের কবে মধ্যে স্যার? ডিসেম্বরের শেষের দিক অথবা জানুয়ারির প্রথম দিক, আচ্ছা আচ্ছা। আমরা সেই সব জায়গাতেই ভ্রমণ করব যেগুলো আহ, প্রাচীন স্থাপত্যযুক্ত, অর্থাৎ যেখানে প্রাচীন সময় বা পুরাণ কিছুদিন আগে অব্দিও হতে পারে, যেরকম ধরুন আজ থেকে প্রায় 100-200 বছর আগে বিরাট স্থাপত্য ছিল, সুন্দর সুন্দর মন্দির ছিল, প্রাসাদ ছিল। তো সেইগুলোর যে আর্কিটেকচার, সেগুলোর যে স্থাপত্য শৈলী, তার উপরে গবেষণা করা, সেগুলোকে একটা একটা করে পয়েন্ট টু পয়েন্ট বোঝানো, যে তারা কিভাবে বানাতো, কিভাবে করতো, তাদের ভিতের স্ট্রাকচার কেমন হতো, তাদের বিল্ডিং গুলো এইভাবে তোলার কারণটা কি ছিল, এখানে গোল শেপ কেন, এখানে স্কোয়ার শেপ কেন, কারণ তখনকার দিনে না এরা একদম বাস্তু অসপিসিয়াস বলতে সম্পূর্ণটাই তারা প্রত্যেকটা রুমে এক একটা বস্তুও রাখতো বাস্তু মেনে, এতটাই পারফেক্ট মানতো তারা। তো ওদের থেকে ভালো শিক্ষক আর কেউ হতে পারে না।
তো এই জন্যই আমরা এইটাকে একটা রাখার চিন্তা ভাবনা করছি, যদি এটা সম্পূর্ণ আমাদেরই একটা চিন্তা ভাবনা। এবার এখানে আপনারাও মতামত দিতে পারেন যে আমরা আরো কিভাবে এটাকে ভালো করতে পারি, সুন্দর করে তুলতে পারি, বা আরো আপনারা উপকৃত হবেন এরকম যদি কোনো আহ বুদ্ধি বা পরিকল্পনা আপনার মধ্যে থেকে থাকে, সেটা আপনারাও বলতে পারেন আমাদেরকে, তো আমরা সেটা অবশ্যই ভেবে দেখবো। এবং অত্যন্ত ন্যূনতম মূল্যের মাধ্যমেই এই দিনের একটা অনুষ্ঠানের ব্যবস্থা করার কথাবার্তা বা পরিকল্পনা চলছে। তো আপনাদের আমি আগাম জানিয়ে রাখলাম, যারা আগ্রহী হবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন। আচ্ছা, তো আমরা ক্লাসে ফিরে আসি। এবার আমাকে বলুন, আগের ক্লাসে তো প্রবল বাবু ছিলেন। হ্যাঁ স্যার ছিলাম। আগের ক্লাসে ওই মৌসুমী ছিল, ও একটা বিষয় নিয়ে বলছিল। আর আপনি ওই যদি নর্থে কিচেনের দিকে, সেক্ষেত্রে কি কি প্রবলেম, তারপর সেগুলো যে কোথায় কি রঙের স্টোন দেওয়া যেতে পারে, এই সবগুলো নিয়ে বলছিলেন। আচ্ছা, আজকে আমরা যখন রেমেডি দিয়ে ক্লাস আমরা শুরু করেছিলাম গত সপ্তাহে, তো রেমেডি দিয়ে থাকি আজকে। রেমেডি তো এখনো শেষ হয়নি আমাদের। আমি গ্রুপে কিছু ছবি দিচ্ছি, প্রত্যেকে একটু মন দিয়ে ছবিগুলো দেখবেন। গেছে গ্রুপে ছবি? হ্যাঁ হ্যাঁ বেশ। ছবিগুলো প্রত্যেকে একটু দেখুন, দেখে কি বুঝছেন আমাকে একটু বলুন। এটা তো স্যার এই যে ব্লু ব্যাক সাদা ঘোড়া যেগুলো, সেগুলো তো নর্থ ডিরেকশনে দিচ্ছেন, উত্তরের মানে নর্থটাকে পাওয়ারফুল করার জন্য। হুম সাউথ ইস্টের জন্য রেড তো হয়। আচ্ছা, এই যে এখানে কটা ঘোড়া আছে? 7টা। সাউথ ইস্টেও তো স্যার 7টা ঘোড়া দেওয়া যায়। হুম সাউথ ইস্টে 7টা ঘোড়া এইরকম ছবি, এই যে এরকম ছবিটা দিয়েছেন সাউথ ইস্টের ক্ষেত্রে, একটা মূর্তি দিয়েছেন, এরকম ছবি সাউথ ইস্টের ক্ষেত্রেও দেওয়া যেতে পারে। শুধু ঘোড়াটা সেখানে, ওটা পুরো লালের দিকে হবে। হুম এবার পিরামিড, পিরামিড শুধু এটুকু না, এর মধ্যে একটা বিরাট ব্যাখ্যা রয়েছে, আমি সেটা দেবো, ব্যাখ্যার কথা বলবো। তো আমি আরেকটু শুনতে চাই আপনাদের থেকে। এই ঘোড়াটা সম্বন্ধে আমি বলতে চাইছেন স্যার? হ্যাঁ, যে একটা পিকচার দেখে, আমরা তো এতদিন হয়ে গেল বাস্তু শিখছি, এতদিনে আমাদের মোটামুটি কোনো ছবি দেখে বা কোনো চিত্র, যে কোনো প্রকারের চিত্র দেখে সেই চিত্রটা আমাদের কি বলতে চাইছে, এটা আমাদের এতদিনে বুঝে যাওয়া উচিত ছিল। ইন্ডিকেশন কি দিচ্ছে যে কোনো ছবি? ওটা সাদা ঘোড়াগুলো জলের মধ্যে দিয়ে যাচ্ছে, তো নর্থের ডিরেকশনে, এটা মানে জলেরই দিক। হুম, ডিরেকশন, ডিরেকশন আমি ওখানে নর্থ ডিরেকশন লিখে দিচ্ছি, তাই ডিরেকশনের কথা বারবার উঠে আসছে। এখন হ্যাঁ, ডিরেকশনটাকে সাইডে রাখুন, একটা ছবিটা দেখে আচ্ছা। কেবলমাত্র বলুন যে ঘোড়া ছবিটা আছে, দেখে মনে 7টা হচ্ছে খুব ঘোড়া। পজিটিভলি চার্জড ঘোড়া, মানে খুব পজিটিভিটি নিয়ে ছুটে আসছে, হ্যাঁ, ঠিক। সব মানে বাধা বিঘ্ন সরিয়ে। উদ্যমের, এটা উদ্যমকে বোঝাচ্ছে আর কি, মানে খুব হ্যাঁ, 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 পাওয়ার, একটা যে হর্স পাওয়ার বলে, যে সে খুব একটা উদ্যম, স্পিড, উদ্যমকে। স্পিডও বোঝাচ্ছে। হুম। হুম। আর
নর্থ ইস্টের যেটা লাল ঘোড়া, সেটা দুটো ঘোড়া, জোড়া ঘোড়া, জাস্ট পজিটিভিটি আছে, দুজনেই ছুটছে, কিন্তু মানে নর্থের ডিরেকশনে যে নীল জলের মধ্যে দিয়ে যেভাবে আসছে ওইভাবে কিন্তু যাচ্ছে না, নর্মালি ছুটে যাচ্ছে। এটাও এইবার পজিটিভ দেখুন, একটা সাইন। সবই পজিটিভ সাইন, কিন্তু বিষয় হচ্ছে এই পজিটিভ ছবিটাই নর্থের মধ্যেই এমন ডাইরেকশন আছে, এমন জোন আছে যেখানে দিলে এতটা ভীষণ পরিমাণে নেগেটিভ হয়ে যাবে, এটাই কল্পনার বাইরে। এরকমও জায়গা আছে। এমন অবস্থায় আমরা আমাদের করণীয় কি? আমরা কিভাবে বিচারটা করতে পারি? আমরা খুব সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি বিচার করবার। দেখুন, এখানে কি দেখতে পাচ্ছি? ঘোড়া। আচ্ছা, ঘোড়ার কাজ কি? ঘোড়া ছোটে, ঘোড়া না হাঁপিয়ে ছুটতে পারে বহুক্ষণ ধরে। ঘোড়াকে যদি বলা হয় তুমি সারাদিন ছোটো, সে সারাদিনই ছুটবে, অর্থাৎ গতিমান। ঘোড়াকে যদি এক কথায় ব্যাখ্যা করতে হয়, ঘোড়া হচ্ছে গতিমান, সর্বদা সে গতিশীল, কর্মে লিপ্ত, তার স্বভাবই হচ্ছে ছোটা, অর্থাৎ একটা ফ্লোকে বোঝাচ্ছে। ঘোড়া মানে একটা ফ্লো, একটা জার্নিকে বোঝাচ্ছে। তাহলে এখানে ঘোড়া, যে 7টি ঘোড়া আছে এটি জার্নি। আবার সংখ্যার মধ্যে 7টি আছে, 7টি কেন এটা পরে আসছি। 3টে হতে পারতো, 4টে, 5টা হতে পারতো, বা 6টাও হতে পারতো জোট সংখ্যা, 7টা কেন? এই 7-এর কনসেপ্টটা কি এটা পরে আসছে। তো ঘোড়া কি না, ঘোড়াটা ফ্লো দিচ্ছে আমাদেরকে। এবার সেখানে জল দিচ্ছে, বা জলের ছবি রয়েছে। জলটা কি না, জলটা হচ্ছে শীতলতা, জলটা হচ্ছে শান্ত। আবার কখনো কখনো জল অত্যন্ত আনন্দ এবং উচ্ছ্বাসকেও বোঝায়। আবার কখনো কখনো সেই জলই আমাদের প্রচন্ড পরিমাণে চাপের কারণ হয়ে যায়। এখানে জলটা কিরকম আছে না, এখানে দেখতে পাচ্ছি খুব মৃদু মন্দ জল, অর্থাৎ ঘোড়া ছুটে যাচ্ছে তাই ঘোড়ার পায়ে করে একটু উঠে আসছে। বাকি জলটা মোটামুটি শান্ত আছে, খুব একটা যে সমুদ্রের বিরাট বিরাট ঢেউয়ের মতন এমনটা নয়, মোটামুটি শান্তের ওপরে রয়েছে। তো শান্তের ওপরে যখন রয়েছে, এই জলটাকে আমরা কি ধরতে পারি না, শান্ত, শীতলতা, শান্তির খোঁজ করতে পারি এর মাধ্যম দিয়ে। তার অর্থাৎ মানে কি, শান্ত হলো। আহ, তার মানে কি, মানে উদ্যম হবে প্রচন্ড কিন্তু ধীর স্থির ঠান্ডা মাথায়। হ্যাঁ, দেখে নিন, আমি পুরোটা শেষ করি তারপর পুরো। তো এখানে জলটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করলাম। এবার জলটা, আবার জল তত্ত্ব আমরা আমরা কিভাবে দেখি না, জল তত্ত্ব কোথাও না কোথাও গিয়ে নর্থের দিকে 0 ডিগ্রিতে সে আমাদের কর্মের সুযোগকে নিয়ে আসে। অর্থাৎ জল কি করে না, জল কর্মের বার্তাকে বহন করে, জল কর্মক্ষমতাকে বোঝায়। জল আমাদের শরীরের রক্তকেও বোঝায়, আমাদের ইমিউন সিস্টেমকেও বোঝায়। আবার 72% আমাদের শরীরে জলও রয়েছে। সবটাই জলের দ্বারা কন্ট্রোল হয়। মাইন্ড কন্ট্রোলও জল দ্বারাই হয়ে থাকে। এইবার এখানে জল গেল, পিছনে কি দেখতে পাচ্ছি না, পিছনে নীল আকাশ দেখতে পাচ্ছি। নীল আকাশ, আকাশের প্রধান কাজ কি না, আকাশ মানেই হচ্ছে উদারতা, যার মধ্যে সবাই বসবাস করতে পারে, ভালো খারাপ সবাই। আকাশ কখনো দ্বিচারিতা করে না, কখনো পক্ষপাতিত্ব করে না। আকাশ সকলকে সমান রূপে স্থান দেয়, অর্থাৎ উদারতার প্রতীক আকাশ। এখানে উদারতাকে প্রদর্শন করছে। দেখি কি পেলাম আমরা এখানে, আমরা এখানে ঘোড়াকে পেলাম আমাদের ফ্লোয়ের মাধ্যম দিয়ে, বা আমরা একটা ফ্লোকে বুঝতে পারছি অশ্ব দ্বারা। আমরা জল দ্বারা শীতলতাকে পাচ্ছি, আমাদের কর্মের উন্নতিকে পাচ্ছি, কর্মের বৃদ্ধিকে বা কাজের সুযোগকে পাচ্ছি, কারণ সেটা জলতত্ত্ব বলে। আর কি ছবি আছে না, পিছন দিকে দেখতে পাচ্ছি একটা চাঁদ উঠেছে। চাঁদ, চাঁদ এখানে কি রকম ভাবে কাজ করবে? চাঁদ, চাঁদের কাজই হলো জলকে নিয়ন্ত্রণ করা। জোয়ার ভাটা থেকে শুরু করে কখন জলকে বাড়াতে হবে, কখন জলকে কমাতে হবে, এই যে জলের ওঠা নামার ব্যাপারটা, এটাকে নিয়ন্ত্রণ করা, যাতে জল খুব বেশি উঠে না পড়ে, আবার খুব বেশি কমে না যায়, এটাকে নিয়ন্ত্রণ করে চাঁদ। বা চাঁদ আমাদের মনের কারক, মনকেও নিয়ন্ত্রণ করে। মন যেন কখনো আমাদের হাতের বাইরে না বেরিয়ে যায়, মনের দ্বারা কখনো যেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে না পড়ি, সেটাও চাঁদ দেখে। তো
এই ছবিটাই যখন আমরা নর্থ ডাইরেকশনে রাখবো, অর্থাৎ 0 ডিগ্রিতে রাখবো, তখন কি হবে না, 0 ডিগ্রি নর্থ ডাইরেকশন কি করে আমাদের মানি অপরচুনিটি, আমাদের ওয়ার্ক অপরচুনিটি, কাজের সুযোগ নিয়ে আসে, বা পুরো কর্মক্ষেত্রটাই বোঝায় নর্থ। তাহলে আমরা এই ছবিটাকে নর্থে রাখলাম। নর্থে কি রাখলাম? নর্থে কাজের জায়গাতে আমরা রাখলাম উদ্যমকে, আমরা রাখলাম ফ্লোকে, কন্টিনিউটিকে, রাখলাম শান্তিকে, রাখলাম একটা মানে কি বলা যেতে পারে, মনোযোগ সম্পন্ন মনকে রাখলাম চাঁদের মাধ্যম দিয়ে। তাহলে আমার কাজটা বাড়লো, কাজের সুযোগ প্রচুর পরিমাণে আসলো, আমার মনও আমার নিয়ন্ত্রণে থাকলো, আমার কাজের ফ্লো অব্যাহত থাকলো। এই ছবিটা কোথায় রাখলে? না, নর্থে রাখলে। আবার এই সেম ছবিটাই আমি নর্থ বা জলতত্ত্বের পুরোটার মধ্যে আমি নিয়ে গেলাম কোথায়? না, NNW তে নিয়ে গেলাম। কি হবে তখন? NNW কিসের জায়গা? NNW সেক্স অফ অ্যাট্রাকশনের জায়গা, আমাদের আকর্ষণের জায়গা, কামের জায়গা। তখন এই কি করবে না, কামকে এত পরিমাণ বৃদ্ধি করে দেবে, এত পরিমাণ বাড়িয়ে দেবে, যে ব্যক্তি কখনো সেই কামের জায়গা থেকে বেরিয়ে এসে অন্য কিছু যে করবে, সেই ভাবনাটা ভাবার অবকাশই পাবে না, বা ভাবতেও সে পারবে না। সে বাইরে 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 দেখাচ্ছে আমি এই করছি, সেই করছি, ওই করবো, সেই করবো, কিন্তু সে ভাসবে কল্পনার জগতে, সে করতে কিছু পারবে না, আর সর্বদাই কামলিপ্ত হয়ে থাকবে। এই ছবিটাই কিন্তু। আবার এই ছবিটাকেই যদি আমরা নর্থ থেকে সরিয়ে বা NNW থেকে সরিয়ে NNE-তে গিয়ে রাখলাম, NNE-তে রেখে দিলাম, জল তত্ত্ব তো NNE কি করবে না, যেহেতু ওখানে ঘোড়া রয়েছে, তাই আহ, কিছু না কিছু ভাবে সে আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করবে, ওই দিকটা ভালো করলো। বাকি দিকগুলো, বাকি দিকে কিন্তু উপকার কিছু করতে পারবে না, নর্মাল যেমনকি তেমন হয়ে পড়ে থাকবে। ওই শুধু ইমিউন সিস্টেমটাই বুস্ট হবে, ওটাই ভালো হবে, আর লাভের লাভ কিছু সেভাবে হবে না, কারণ ওখানে তো হওয়ার কিছুই নেই। আবার এই ছবিটাই আমরা নিয়ে গেলাম নর্থ ইস্টে, ঈশানে। সেখানে গিয়ে কি করবে? ঈশান আমাদের কিসের দিক? ঈশান আমাদের চিন্তা ভাবনার দিক, আমাদের ক্লিয়ারিটি অফ মাইন্ডের দিক, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের চিন্তা ভাবনা, সব থেকে পজিটিভ ঊর্জার সোর্স ঈশান কোণ। ঈশান কোণে যখন গেল, তখন আমাদের মধ্যে ভাবনা চিন্তা কাজ করবে, আমাকে জীবনে কিছু করতে হবে, কিছু তো করতে হবে, এমন কিছু করবো যাতে আমার নাম থেকে যায়, অমর হয়ে যায়, এরকম কিছু কাজ আমায় করতে হবে। অর্থাৎ ভাবনার মধ্যে উদ্যম নিয়ে চলে আসবে, এবং তার মধ্যে একটা ভাবনার সৃজনশীলতা থাকবে, কিছু করার উদ্যম থাকবে, উদ্যোগ থাকবে, করবে সেটা, কিন্তু সময় সাপেক্ষ। কিন্তু এই ভাবনাগুলো তৈরি হয় ঈশান কোণ থেকে। এই একই ছবি কিন্তু ঈশান কোণে গিয়ে সেরকম ভাবনা সৃষ্টি করে দিচ্ছে, কিছু করার উদ্যম জাগাচ্ছে, তাকে বসে থাকতে দিচ্ছে না। ঘোড়া তো বসে থাকবে না কখনো, চঞ্চল। এই চঞ্চলতা বৃদ্ধি করছে তার মধ্যে, যে কিছু করতে হবে, কি করব, কি করব, কোথায় যাব, কার সঙ্গে আলোচনা করব, কে পরামর্শ দেবে, সে ঘুরে বেড়াবে চারদিকময়, এই ভাবনা তাকে তাড়িয়ে বেড়াবে, কিছু করতে হবে। দেখুন, NNW থেকে নর্থ ইস্ট পর্যন্ত পুরোটাই জলতত্ত্বের দিক কিন্তু। আর এই ছবিটাও সম্পূর্ণ জলতত্ত্বের ছবি, কিন্তু বিভিন্ন ডাইরেকশনে বা বিভিন্ন জোনে বিভিন্ন প্রকারের ফল প্রদান করছে। তত্ত্বের ছবি, অর্থাৎ সেই তত্ত্বের যে এরিয়া, আমি যেখানে খুশি টাঙিয়ে ফেললাম, আর আমি আশা করে বসে আছি আমি সুফল পাবো, এটা কিন্তু হবার নয়। এটা বয়স্ক লোকেদের বাড়িতে সেরকম ভাবে টাঙিয়ে কোনো ফল হবে না, তাই তো? কেন হবে না? ধরুন কেউ একজন ব্যবসা করছে, না, বয়স্ক লোকই ধরুন ব্যবসা করছে, বৃদ্ধ মানুষ থাকে সেখানে, মানে নর্থের দিকেই ধরুন টাঙালাম, এই টাইপেরই ছবি, তাহলে কি দাঁড়াবে? যদি আমরা নর্থে রাখি, 0 ডিগ্রিতে রাখি, তো 0 ডিগ্রিতে রাখলে তার যদি সে চাকরিজীবী না হয়, যদি ব্যবসায়ী হয়, তার জন্য উপকার আছে, তার তো কাস্টমার চাই, সেই কাস্টমারের ফ্লো থাকবে। না, ধরুন রিটায়ার্ড মানুষ, বয়স্ক মানুষ, আমি একজনের বাড়িতে রিটায়ার্ড দেখেছি তাই বলি। না, রিটায়ার্ড বয়স্ক মানুষের বাড়িতে লাগিয়ে সেরকম ফল আশা আমরা করতে পারি না, বুঝতে পেরেছি। সেরকম ফল আশা করতে পারি না। হ্যাঁ, তবে কিছু দিকে উপকার করে, যেরকম শারীরিক দিকে উপকার করে, জলতত্ত্ব তো জলতত্ত্বকে বৃদ্ধি করছে। আচ্ছা, মানে শারীরিক উন্নতি হবে।
শারীরিক উন্নতি খুব সামথিং, খুব যে বড় রকম ব্যাপার এমন কিছু না। আচ্ছা ওটা হওয়া না হওয়া একই প্রকার, প্রায় একই সমান বলতে পারেন। এমন কিছু না, ব্যাপারটা হচ্ছে ছবি, এইরকম চিত্র আমরা কাকে দেব, কেন দেব, তার কিসের প্রয়োজন, এই রকম জিনিস বিচার করতে হবে, প্রশ্ন করে বিচার করতে হবে। তারপরেই কিন্তু আমরা ছবি রেফার করবো কাউকে, যে আপনি এই ছবিটা লাগান। এখন ঘোড়ার ছবিটা বাস্তুর মধ্যে কমন হয়ে গেছে, কিন্তু কেন কমন হয়ে গেছে বা ঘোড়ার ছবি কেন লাগাতে হয়, এটাই মানুষ বোঝে না, জানে না। এইবার আসি 7 সংখ্যার মধ্যে, এ 7টা কেন, 7 সংখ্যাটাকে বাছার কারণটা কি? না, 7 সংখ্যাটাকে বাছার কারণ এটা আধ্যাত্মিক জগতের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে আছে। আমাদের শরীরে 7টি চক্র আছে, সেই 7টি চক্রের প্রতীক হচ্ছে এই 7টি ঘোড়া, যে 7টি চক্রকে ব্যালেন্স করে। এই জন্যই 7 সংখ্যার গুরুত্ব এত বেশি। কোথাও কোথাও 5ও দেওয়া হয়, কিছু কিছু জায়গা থাকে যেখানে 5টি ঘোড়া আমরা প্রদান করে থাকি, 7টি ঘোড়া দিই না। যেমন তার শুধুমাত্র কর্মেরই প্রয়োজন, কাজেরই দরকার, তো এই ছবি থাকবে, সেম ছবি থাকবে, কিন্তু এখানে 7টি ঘোড়া থাকবে না, তখন 5টি ঘোড়া দেওয়া হয়। 5টি ঘোড়া আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কারক হয়ে থাকে, বা পঞ্চ ইন্দ্রিয়কে প্রদর্শন করে, সেখানে 5টি ঘোড়ার প্রয়োজন আছে, তাই সেখানে 5টি ঘোড়া দেওয়া হয়, সেখানে 7টি দেওয়া হয় না। অর্থাৎ প্রয়োজন অনুসারে আমাকে বুঝে নিতে হবে যে কোনটার প্রয়োজনীয়তা রয়েছে, মানে তারপর 5টা থেকে ছবি ঘোড়া রেফার হলে করবো। পঞ্চ ইন্দ্রিয় মানে অ্যাক্টিভ হলো, এইটাই ধরে নেব আমরা। হ্যাঁ, আচ্ছা। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য 5টি ঘোড়াই বেশি করে প্রযোজ্য হয়ে থাকে। অনেকে বলেন যে পূর্ব দিকে ঘোড়া ছুটছে, সূর্য উঠছে, এরকম ছবি লাগাতে হয়। হ্যাঁ, 7টা ঘোড়া ছুটছে। 7টা ঘোড়া কেন বলে না, কারণ হচ্ছে সূর্যদেবের বাহন তো ঘোড়া, সেখানে 7টি ঘোড়াই থাকে। সূর্যের রথে যে 7টি ঘোড়া বাঁধা থাকে, সেই 7টি ঘোড়ার প্রতীক, বা সেই সূর্যের 7টি ঘোড়া, সপ্তাশ্বের প্রতীক এই 7টি ঘোড়া, এইভাবে একটা ব্যাখ্যা করে দিয়ে দেয়। কিন্তু বাস্তবে এগুলো হচ্ছে মূল্যহীন ব্যাখ্যা, এগুলো কোনো ভিত্তি নেই। আর তার কাছে 7টা ঘোড়া ছিল, আমার কাছে 7টা নিতে হবে, তার কি মানে আছে? আমাদের যে সংখ্যা, বা এই যে 1টা 2টো 4টে 5টা 6টা 9টা পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা আমাদের শরীরের সঙ্গে যুক্ত। আমার কোনটা প্রয়োজন আমাকে ভাবতে হবে আগে, আমাকে জানতে হবে আগে, তারপর আমি সেটাকে সেই ডাইরেকশনে রাখবো। কোন ডাইরেকশনে রাখলে সেটা বেশি ফলপ্রদ হবে, এটা ভাবার ব্যাপার আছে। এখন আপনাদের অ্যাস্ট্রোবাস্তু আসেনি, অ্যাস্ট্রোবাস্তু সিলেবাসে আসে, অ্যাস্ট্রোবাস্তুরও ভাগ আছে। যেরকম আমরা নর্মাল জানি ঘড়ি রাখতে হয় নর্থে, তাই না? তো ঘড়ি যে নর্থে আমি রাখবো, এটা তো বেসিক নিয়ম, প্রত্যেকের জন্য সেম। কিন্তু স্পেসিফিক রাশি অনুযায়ী, চার্ট অনুযায়ী ঘুরে যায়। ধরে নিন কারোর আহ, কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশিটা চলে গেছে, আমি ধরে নিলাম চলে গেছে কন্যা রাশিটা নবম ভাবে। তাহলে কন্যা রাশিটা গেছে নবম ভাবে, নবম ভাবটা কোন দিক, জন্মকুণ্ডলীর মধ্যেও কিন্তু দিকের ব্যাখ্যা রয়েছে। লগ্নকে পূর্ব দিক ধরা হয়, দ্বিতীয় ভাবকে নর্থ ওয়েস্ট বায়ুকোণ ধরা হয়, এরকম ভাবে ভাগ রয়েছে প্রত্যেকটা। তখন আচ্ছা, এটা ব্যাখ্যা করবো না, রেমেডি সেমেডি হয়ে যাবে, কাজটা করতে পারবে। এবার দেখুন একটা লাল ঘোড়ার ছবি দেওয়া আছে, 2টো লাল ঘোড়া। এখানে 2টো দেয়া হলো কেন, 2টো দেয়া হলো কেন? 7টা হতে পারতো, এখানে 5টা হতে পারতো, বা আরো বেশি, আরো কম, একটাই হতে পারতো। 2টো দেওয়ার কারণ কি, এটা একটু পরে আসছি। আগে জেনে নিই লাল ঘোড়ার বিশেষত্বটা। লাল ঘোড়া কেন দেওয়া হলো না, অগ্নিকোণ বলে। আর ঘোড়া একটু আগে বললাম যে ফ্লোকে বোঝায়, তাহলে ক্যাশ ফ্লো হয় অগ্নিকোণ থেকে, যে ক্যাশ ফ্লো যাতে অব্যাহত থাকে এই কারণে সেখানে দেয়া হলো ঘোড়াকে। এবং যেহেতু অগ্নির কালার লাল, তাই ঘোড়াটাকে লাল করে দেওয়া হলো অগ্নিকে বাড়াতে। এটা তো আমাদের কাছে ক্লিয়ার। কোথায় গেলে এটা ক্যাশ ফ্লো বাড়াবে? সাউথ ইস্টে 135 ডিগ্রিতে। যদি অগ্নির ডাইরেকশন এসএসি যেটা হয় আমাদের সাউথ অফ সাউথ ইস্ট, এখানে রাখলাম, কি হবে না, এসএসই কিন্তু আমাদের ক্যাশ ফ্লো এর জায়গা নয়, এসএসসি আমাদের কনফিডেন্সের জায়গা। তাহলে এই ঘোড়ায় এসএসসি তে গিয়ে আমাদের কনফিডেন্সকে বিল্ড আপ করবে, ক্যাশকে নয়, টাকাকে নয়। আবার এই ঘোড়ায় যখন সাউথে নিয়ে যাব, দক্ষিণে, এ তখন কি করবে?
সাউথ হচ্ছে আমাদের রিল্যাক্সেশনের দিক, শান্তির দিক, ঘুমের দিক, অলসতার দিক, এনার্জির দিক। তখন এই ঘোড়া সাউথে গিয়ে সেইগুলোকে বৃদ্ধি করবে, অর্থকে বৃদ্ধি করতে পারবে না। এটাও ঠিক তেমনি, যে প্রথমেই যে গ্রহ নিয়ে আলোচনা হচ্ছিল, যে মিত্র ঘর, শত্রু ঘর, হ্যাঁ, তারপর ভাব, এই বাস্তুর এই ছবি, এই বস্তু, এর রেমেডি এইভাবেই কাজ করে। কোন ঘরে বা কোন জোনে আমি রাখছি তাকে, সেই জোনটা কি তার জন্য ভালো, সেই জোনে গিয়ে সে কি রেজাল্ট দেবে। যেমন ধরুন আমরা মানুষরা, আমাদের তো একটা নিজস্ব ক্যারেক্টার আছে, চরিত্র আছে, কিন্তু আমরা যখন বিভিন্ন জায়গায় যাই বা বিভিন্ন অতিথির বাড়িতে যাই, তখন আমরা তাদের মতন হয়ে যাই, বা সেখানে যেরকম ব্যবহারের প্রয়োজন সেরকম ব্যবহার করি। তো আমি আপনাদের এখন পড়াচ্ছি, তো এখন আমি একজন টিচার, মানে আমি এখন সেরকম চরিত্রের মাধ্যম দিয়ে পড়াচ্ছি আপনাদেরকে। কিন্তু একটু পরে যখন আমি ক্লাস কেটে দেবো, যখন আমি বাড়িতে থাকবো একদম পরিবারের সদস্য, তখন অন্যরকম রূপ। ব্যক্তি কিন্তু আমি একাই। আবার যখন আমি কর্মক্ষেত্রে যাব, কাজে যাব, অফিসে যাব, তখন আমার অন্যরকম রূপ। ব্যক্তি কিন্তু একটাই। এখানেও ঠিক তেমনি, ছবি কিন্তু একটাই, রেমেডি একটাই, কিন্তু ডাইরেকশন অনুযায়ী তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, চরিত্রের সম্পূর্ণ পরিবর্তন ঘটে যাচ্ছে। তো এই জন্য যখন আমরা কাউকে ছবির কথা বলবো, ছবি প্রেফার করব, খুব সাবধানতার সঙ্গে। হতে পারে সেই ছবিটা তার জন্য বরদানের মতন কাজ করবে, আবার এটাও হতে পারে সেই ছবিটাই তার জন্য অভিশাপের ন্যায় কাজ করবে। সে কিন্তু জানে না তার ডাইরেকশন কোনটা সঠিক, সেই জন্য এটা আমার নর্থ, কিন্তু নর্থ বলতে তো সবটা নর্থ হয় না, এটা আমরা জানি। এক্স্যাক্টলি নর্থটা কোথায়, 0 ডিগ্রিটা কোথায়, সেটা কিন্তু সে জানে না। আর সেটা ততক্ষণ জানা সম্ভব না যতক্ষণ না ড্রয়িং কমপ্লিট হচ্ছে। অতএব কোনো কিছু কাউকে প্রেফার করার আগে, আমি জানি এটা হয়, আমি যে নতুন ব্যাচটা আমাদের আছে, সবে সবে শুরু হয়েছে, ওরা এখন থেকেই কেউ কেউ আছে প্র্যাকটিক্যাল কাজ করছে, আর বলে দিচ্ছে আপনি ওই জায়গায় অমুক ছবি লাগান, তমুক ছবি লাগান, এটা করুন, সেটা করুন, এরকম রেমেডি দিয়ে যাচ্ছে। খারাপ বলছি না, ঠিক আছে, দিচ্ছে বলেই শিখবে তাড়াতাড়ি। বিপদে পড়বে, লোকজন রিপোর্ট করবে, তারপরে তারা প্রশ্ন করবে, শিখবে। আমি আগের ক্লাসে, গতকাল ওদের ক্লাস হয়েছে, আগের ক্লাসে এই একই জিনিস ওদেরকে বোঝালাম, একই ক্লাসটা ওদের নিলাম। তো এইগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন আমাদের করতে হবে, যে রেমেডি যখন আমরা কাউকে দেবো, খুব ভেবে চিন্তে, সন্তর্পণে বিচার করে তারপর আমরা রেমেডির কথা বলবো। আর প্রত্যেকটা ছবি এখন থেকে আমরা প্র্যাকটিস করব, যে প্রত্যেকটা ছবিকে ধরে ধরে আমরা যেন বিচার করতে পারি সেই ছবিটা কি বলতে চাইছে। এটা খুব জরুরি, খুব জরুরি, একটা বাস্তু এক্সপার্টের কাছে এটাই কিন্তু জরুরি। আপনাদের সিলেবাসে দেখবেন শেষের দিকে একটা পয়েন্ট আছে, যে প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ, আছে না একটা চ্যাপ্টার, সিলেবাস আছে সবার কাছে? কারো কথা শুনতে পাচ্ছি না কেন, সে তো ক্লাসে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বললাম, প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ বলে কি কোনো চ্যাপ্টার আপনাদের আছে, সিলেবাসে আছে? তো আমাদের সেরকম আছে, সিলেবাস বলে কিছু দেখছি না। নেই? না স্যার, এটা তো দেখছি না গ্রুপে। আমি জুন থেকে দেখছি, কোনো রকম জুন থেকে দেখতে পাচ্ছি না স্যার। কি থেকে দেখছেন? গ্রুপে যে আছে যেগুলো, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি না স্যার। দেওয়া তো হয়েছিল, যাক, বলতে পারছি না এখন। সে যাই হোক, আপনাদের সিলেবাসে এটা আছে যে প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ। প্রকৃতি থেকে আমরা কি করে শিক্ষা গ্রহণ করব? বিশ্বকর্মা একটা কথা বলেছেন, যে কোনো বাস্তু এক্সপার্ট বা বাস্তুবিদ নিজেকে বাস্তুবিদ বা বাস্তু এক্সপার্ট তখনই বলতে পারবে, তখনই সে সেই জায়গার জন্য যোগ্য হয়ে উঠবে, যখন সে প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করার কৌশল আয়ত্ত করতে পারবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা,
যে প্রত্যেকটা জিনিসকে দেখে, একটা গাছকে দেখে আমাদের বুঝতে হবে যে গাছটা কি বলতে চাইছে, এর এনার্জিটা কিরকম, পজিটিভ না নেগেটিভ। একটা ছবি দেখলাম, একটা পেন্টিং দেখলাম, এই পেন্টিংটা কি বলতে চাইছে, পেন্টিংটা কি যে জোনটাতে আছে এই জোনের যোগ্য, বা এখানে কি সে সেই রেজাল্ট দেবে, এর অর্থটা কি হতে পারে। এই যে প্রত্যেকটা জিনিসকে একটু একটু করে দেখা, তাকে খোঁজা, সে কি বলতে চাইছে, এই বিষয়গুলো নিয়ে ভাবা, এটা ভাবতে ভাবতে করতে করতে না একটু একটু করে আমরা যে কখন তৈরি হয়ে যাব, কখন যে সেই জায়গাটা আমরা অর্জন করে ফেলবো আমরা নিজেরাও জানবো না। তখন আপনি কিছু একটা এরম কিছু চিন্তা দেখবো। ছবির আমাদের এক্সাম্পল দিন, যাতে আমরা আমাদের মতো ব্যাখ্যা কিছু মানে করে লিখেই দিলাম বা কিছু, তাতে কি হবে মানে আমি পরবর্তীকালে মানে সেটা আপনি ঠিক হলো কি ভুল হলো বলে দিলে জিনিসটা বুঝে যেতে সুবিধা হবে। ঠিক আছে, আমি ছবি কিছু পাঠিয়ে দেবো গ্রুপে। এই যে ব্যাখ্যাটা দিলেন এটা শুনে খুব ভালো লাগলো, মানে খুব মাইনিউট ডিটেলস নিয়ে ব্যাখ্যা। এই জায়গাটা নিজেরা না শিখলে প্রত্যেকটা ছবিতে আর আপনি বলে দেবেন আর আমরা জেনে যাবো, এরকম হবে না। সেটাই, এটা নিজেদেরকে ওই জায়গাটা তৈরি করে ফেলতে হবে, যে যে কোনো ছবি আমরা দেখবো, দেখে বুঝতে পারবো যে ছবিটা বলতে কি চাইছে। এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, অভ্যাস করতে হবে। আর এটা খুব বড় জায়গা। শুধুমাত্র দেখুন, বাস্তু তো অনেকেই করে, আমরাও করি। তো বাস্তু করতে গেলে শুধুমাত্র ড্রয়িং হয়ে গেল, তারপর চক্র ফেলে দিলাম, ব্রহ্মস্থান বের করে ফেললাম, এটা টেকনিক্যাল কাজ। এইটা না, এই কৌশলটা একটা বাচ্চাকে শিখিয়ে দিলেও সেও করে ফেলবে। টেকনিক্যাল কাজ, মেশিন সব কাজ করে দিচ্ছে, আমাদের তো কিছু করতেই হচ্ছে না। অতএব আমাদের ডেভেলপমেন্ট এখানে কিছুই নেই, যা করার মেশিন করছে। এবার কিছু কিছু সূত্র আছে, কিছু কিছু জিনিস মুখস্থ করে রেখেছে, কোথায় কি হবে কোথায় কি হবে না, ব্যাস বাস্তু হয়ে গেল। এই কাজটার জন্য এত টাকা ভিজিট, এত টাকা চার্জ করা হয়? না, এর জন্য নয়। বাস্তু এক্সপার্টের কাজ তো এর পর থেকে শুরু হয়। এতক্ষণ যে ড্রয়িং হলো, ব্রহ্মস্থান বেরোলো, চক্র বসে গেল, গ্রিডিং স্টার্ট হলো, এই পর্যন্ত টেকনিশিয়ানের কাজ, যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছে, যারা ইঞ্জিনিয়ার, তাদের কাজ এই পর্যন্ত। বাস্তু এক্সপার্টের কাজ তো এর পর থেকে শুরু হবে। এবার অবজার্ভ করা, প্রত্যেকটা জিনিস ধরে ধরে অবজার্ভ করা, সেই ব্যক্তিগুলোকে অবজার্ভ করা, সেই বাড়িতে কোথায় কি হয়ে আছে, কি কালার হয়ে আছে, কি পর্দা টাঙানো আছে, কি ছবি, কি পেন্টিং রয়েছে, কি লাইট জ্বলছে, সেখানকার দেওয়াল কি বলতে চাইছে, সেখানকার মেন ডোর, সেখানকার এমনি ছোটখাটো ডোর বা ঘরের ডোর, সেগুলো কি বলতে চাইছে, সেগুলোকে অবজার্ভ করা। হ্যাঁ, এইবারে কিছু এথিক্স থাকে, সেগুলোকেও মানতে হয়। এবার আপনি সবকিছু অবজার্ভ তো করে ফেললেন, কিন্তু সব কথা বলা যায় না আবার। যে ক্লায়েন্টের বাড়িতে আপনি গেছেন বা যার কাজ করছেন, সব কথা তাকে বলা যায় না। আপনি কতটুকু বলতে পারবেন? না, যতটুকু আপনি জেনেছেন তার 40% বলতে পারবেন, কি খুব বেশি হলে 50%, এর বেশি বলতে পারবেন না, বলা যায় না। মানে এটাও আর ইয়ের মতন, অ্যাস্ট্রোলজির মতোই পুরোটা বলা এটা যাবে না। অ্যাস্ট্রোলজির মতো, একদমই তাই। সবটা বলা দরকার নেই, যতটুকু প্রয়োজন, যতটুকু তার জানার দরকার, তাকে ততটুকুই বলা হবে, তার বেশি থেকে বলা হবে না। মানে এটারও একটা অন্যরকম ব্যাখ্যা রয়েছে, কিন্তু বিষয় হচ্ছে আমরা অবজার্ভ করে ফেললাম, অবজার্ভ করার পর সবটা তাকে বলতে পারবো না। যদি বলে ফেলি বা বলাটা শুরু করি, দেখা যাবে আমার যে অবজারভেশন পাওয়ারটা দিন দিন কমতে শুরু করবে, সেটা সেটা থাকবে না। একটা সময় আসবে যখন এত কষ্ট করে এই অবজারভেশন পাওয়ারটা তৈরি করা হয়েছিল, সেটার কিছু বাকি নেই, আর সব শেষ হয়ে গেছে। কারণ যখন আমরা অবজার্ভ করে ফেললাম, করে সবটা বলে ফেললাম, এই বলে ফেলার কারণে কি হবে না, আমার অপোজিটে যে ক্লায়েন্ট আছে সে তো খুব হ্যাপি, মানে সেগুলো আমার তো একদম, আপনি সব বলে দিলেন, কি করে বললেন। এই যে তাকে উৎসাহ দেওয়া, আপনার ক্লায়েন্টের মাধ্যম দিয়ে, সেই ব্যক্তিকে উৎসাহ দেওয়া, এর মাধ্যম দিয়ে সেই বাস্তু এক্সপার্টের মনের অহংকার তৈরি হবে, যে আমি তো একদম এক্সপার্ট লোক, আছে কোনো অসুবিধা নেই, যা বলি সব বলে দেবো, সব করে ফেলবো। এই অহংকারের মাধ্যম দিয়ে সে কিন্তু নিজের পতন নিজে ডেকে আনবে, ধীরে 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 ধীরে, একটু 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 করে। একটা সময় পর গিয়ে নিজে শেষ হয়ে যাবে। তাই সবটা বলবেন না। এই যে কিছুটা চেপে রাখলাম, সবটা বললাম না, এর মাধ্যম দিয়ে কি হবে, এর মাধ্যম দিয়ে যে সবটা বলা হলো না, তাই ক্লায়েন্ট যতটুকু স্যাটিসফাই হওয়ার কথা ততটুকুই হলো, ওভার স্যাটিসফাই সে হলো না। আর ওভার স্যাটিসফাই না হওয়ার কারণে অত্যাধিক প্রশংসা সে করবে না। তার দরকার কি, তার দরকার তার প্রবলেমগুলো সর্ট আউট করাই তো, ব্যাস। ওটা করলেই তো হয়ে গেল, তো দরকার নেক্সটটা কিছু।
কিন্তু বর্তমানে আমরা এক্সট্রা নেম ফ্রেম পাওয়ার জন্য অনেক কিছু করে থাকি, অনেক কিছু বলে থাকি। সেটা একদমই করা যাবে না, সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জ্যোতিষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বাস্তুর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কারণ বেশি বলে দিলে কি হয় না, সেই ব্যক্তির কর্মকে আমরা প্রভাবিত করি। সে তখন স্বাধীনভাবে কোনো কর্ম করতে পারে না। সে দেখবেন যখনই কোনো কাজ করতে যাবে আপনাকে ফোন করবে, আচ্ছা আমি কি এটা করবো। অর্থাৎ সে হয়ে গেল পুরোপুরি আপনার উপরে ডিপেন্ডেন্ট। এবার আপনি যখন বলছেন হ্যাঁ আপনি করুন, অতএব সেই ব্যক্তির ওই কাজটা করে যে ফলটা হবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সেটা ভুগবেন কিন্তু আপনি নিজে। তখন ওর আর ওই খারাপ ভালো ব্যাপারটা নেই, কারণ সে তো আপনার উপরে ডিপেন্ড করে বসে আছে। সে তো আপনাকে সমর্পণ করে দিয়েছে, আপনি বুঝবেন। খারাপ হলে আপনার খারাপ, ভালো হলে তার আপনার ভালো। তো কোনো ব্যক্তির দায়িত্ব এভাবে নিতে যাবেন না, নেবেন না। একান্ত আপনজনা না হলে এরকম দায়িত্ব কারণ নেবেন না। বিপদ করার সময় থাকে না, নিজের সেদিনকে বিপদ আমাকে নিজেই ডেকে বলবে আনা হবে। ঘর সংসারে হয়ে সময় হয়ে ওঠে না, সেই কারণটাই তো দিয়ে দিয়েছে সেদিনকে আমাকে। যাই হোক, ছবি আমি পাঠিয়ে দেবো, তোমার সেই ছবিগুলো অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন সঠিকভাবে বিচার করার, বিশ্লেষণ করার যতটুকু হয়। তারপর আমি সেটার যদি মনে হয় অবশ্যই ব্যাখ্যা করে দেবো যে এইভাবে ব্যাখ্যা করুন। কারণ প্রত্যেকটা ছবি যখন দেখবেন না, ছবির যে সিঙ্গেল অবজেক্ট গুলো থাকে সেগুলোকে দেখার চেষ্টা করবেন যে এখানে আছেটা কি, ছবির মধ্যে কি কি জিনিস আছে। ফার্স্টে এই জিনিসগুলো আছে, এবার সেই পার্টিকুলার জিনিসগুলো কোন কোন কাজে ব্যবহৃত হয় বা সেই পার্টিকুলার জিনিসের গুণ কি আছে সেটা বিচার দ্বিতীয় ধাপে। গুণ বিচার হয়ে গেল। এবার গুণ বিচার হওয়ার পরে এবার সেটাকে আপনারা জয়েন্ট করুন, অ্যাসেম্বলি করে দিন একসঙ্গে, যে একসঙ্গে থাকলে কি করতে পারে। ব্যাস, বিচার হয়ে গেল। এই তো 4টে স্টেপ একটা ছবি বিচার, যে কোনো বস্তু বিচারের। গরম হচ্ছে। খুব কঠিন লাগছে? না না, ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা, দেখে আরো কিছু ছবি আমি দিয়েছি। একটা ছবিতে শুধু লেখা আছে, লেখা মানে ওটার মধ্যে শুধু এইটুকুই দেওয়া আছে যে কোন কোন জায়গায় আমরা কি কি করতে পারবো না, মানে কোন জিনিসটা কোন কোন জায়গায় করতে পারবো না, এটাই শুধু লেখা আছে, আর এক্সট্রা করে কিছু লেখা নেই। এটা আমরা জানি প্রত্যেকে, তবুও দিয়ে রাখলাম। আর আর কি আছে, হ্যাঁ আর দেখুন এখানে বাস্তু পিরামিডস এর কিছু ছবি দেওয়া আছে এবং পাশে তাদের ডাইরেকশন গুলো লেখা আছে। এইটার একটা বিরাট ব্যাপার রয়েছে। পিরামিড কেন, কিসের জন্য ব্যবহার করা হয়? আমি পিরামিড সম্পর্কে কখনো কোনো কথা বলেছি কি ক্লাসে? মনে পড়ছে কারো? না, সেভাবে বলা হয়। সেভাবে বলা হয়, ঠিক আছে। পিরামিড কি করে না, পিরামিড হচ্ছে যে কোনো দিকের, যে কোনো অবজেক্টের, যে কোনো বস্তুর এনার্জিকে বৃদ্ধি করতে সাহায্য করে। এটা পিরামিডের কাজ। কেন পিরামিডই কেন? অন্য কিছু তো হতে পারে। আমি যদি ধরি পূর্ব দিকে তামার ধাতু খুব ভালো কাজ করে, তো তামার পিরামিড যদি আমরা পূর্ব দিকে রাখি তো পূর্ব দিকের এনার্জিকে সে বৃদ্ধি করে। আমি পিরামিড রাখলাম না, আমি তামারই অন্য কিছু জিনিস রাখলাম, তামার ঘটি রাখলাম, তামার গ্লাস রাখলাম, কি থালা বাটি কিছু একটা রাখলাম, তাহলে কি বৃদ্ধি করবে না? তা তাবৎ বৃদ্ধি করবে না। কিছুটা হয়তো করলেও করতে পারে, তাবৎ বৃদ্ধি করবে না। পিরামিডই করবে। কেন না, এখানে কাজটা করছে শেপ, অর্থাৎ আকৃতি, বস্তুটির আকৃতি। পিরামিড কেন না, পিরামিড হচ্ছে যে পিরামিডের 3টে পয়েন্ট হয়, যেটা ফ্লোরে থাকে, মাটিতে থাকে, এবং মাঝখানে একটা চূড়া হয়ে থাকে ওপর দিকে শিখরে, একদম মন্দিরের মতন। মন্দিরের যেরকম চূড়া হয় সেই রকম। এই 3টে বললাম, 4টে হয়, 4টে পয়েন্ট হয়। সেই 4টে পয়েন্ট ফ্লোরে থাকে আর মাঝখানে একটা চূড়া থাকে।
এই শেফটা কি করে, এই শেফটা যে কোনো রকম এনার্জিকে স্টোর করতে পারে, স্টোর করে বৃদ্ধি করে। স্টোর করে বৃদ্ধি করে বলতে, না বর্তমান ব্যাংকের সঙ্গে আমরা একে তুলনা করতে পারি। আমাদের স্যালারি বলুন, আমাদের মাসিক ইনকাম হোক, বা আমাদের টাকা পয়সা কোথায় বাড়িতে থেকে থাকে না, এখন আমরা টাকা বাড়িতে রাখি না, এখন রাখি কোথায়, ব্যাংকে রাখি। ব্যাংকে রাখার লাভটা কি আছে, না আমাদের যে টাকা পয়সা আছে আমরা সবটাই ব্যাংকে রেখে দিই, ব্যাংকে সেটা জমা থাকে, এবং ব্যাংক আমরা টাকা পয়সা রাখার ফলে সেই টাকার অনুপাতে কিছু পার্সেন্ট ইন্টারেস্ট বা সুদ আমাদের প্রদান করে। মানে টাকাটা বাড়ছে কিছু না করে, টাকা টাকার জায়গাতে আছে, অথচ টাকা কিছু পার্সেন্টে বেড়ে বেড়ে যাচ্ছে, সুদ দিচ্ছে। কে করছে, না ব্যাংক করছে। কিন্তু ব্যাংক ছাড়া আমরা যদি অন্য কোথাও রাখতাম, আমি বাড়িতে রাখলাম টাকাটাকে, বাড়বে? 1 পয়সা বাড়বে না, উল্টে খরচা হওয়ার চান্স বেশি। বা কোনো আত্মীয় বাড়ি দিকে রাখলাম, বাড়বে? থেকে পারবে না, উল্টে না পাওয়ার চান্স বেশি। তো ব্যাংক এমন একটা জায়গা, সে টাকাকে বৃদ্ধি করছে, অন্য কোনো প্ল্যাটফর্ম কিন্তু করবে না এটা, ব্যাংক ছাড়া কেউই করবে না। শেয়ার মার্কেটও করবে না, শেয়ার মার্কেটে সেখানে ফিক্সড করতে হবে, আমি তুলতেও পারবো না, কিন্তু ব্যাংকে আমি যখন কিছু তুলতেও পারবো, ফেলতেও পারবো। সেটা অন্য কোনো প্ল্যাটফর্মে সম্ভব নয়। পিরামিড হচ্ছে এখানকার এনার্জি ব্যাংক। মানে আমার তো এনার্জি আছেই, আমার যে দিকের এনার্জিটা সেটা তো আছেই, কিন্তু সেখানে আমি পিরামিড বসিয়ে দিলাম, অর্থাৎ একটা ব্যাংক বসিয়ে দিলাম। এবার পিরামিডের মধ্যে ওই ব্যাংকে, পিরামিড হচ্ছে ব্যাংক, তাহলে ব্যাংক রূপী পিরামিডকে যখন আমি একটা দিকে স্থাপন করলাম, তখন সেই দিকের যে এনার্জি সেটা স্টোর হবে। কোথায় স্টোর হবে, ওই পিরামিডের মধ্যে গিয়ে স্টোর হবে। এবার সেটা পিরামিড ওই সুদের মতন ওই এরিয়ার যা এনার্জি আছে সেই অনুপাতে একটু একটু করে পার্সেন্টেজে সুদ দেবে, দিয়ে সেটাকে বাড়াবে। এইবার ব্যাংক যে টাকাটা আমাদের সুদ দেয়, সেটা তো ব্যাংক বিভিন্ন জায়গায় খাটিয়ে ব্যবসা করে দেয়, একটা লজিক আছে। কিন্তু পিরামিড এখানে ব্যবসাটা কোথায় করে, পিরামিড এখানে এনার্জিকে বাড়াচ্ছে কিভাবে? পিরামিড এখানে এনার্জিকে বৃদ্ধি করছে আগের দিকের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে। অর্থাৎ মানে হচ্ছে, এই যে আমরা সৃষ্টি তত্ত্বটা প্রথম দিকে পড়েছিলাম, যে আকাশ থেকে জলের সৃষ্টি, জল থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে পৃথিবী, পৃথিবী থেকে আবার আকাশ, এই যে সাইকেল সিস্টেমটা, পিরামিড কি করে, পিরামিড, আমি একটা দিকে পিরামিডকে বসালাম, আমি পূর্ব দিকে পিরামিডকে বসালাম, পিরামিডকে যে পূর্ব দিকে আমি বসালাম, তাহলে পূর্ব দিক বায়ু তত্ত্বের দিক। এবার বায়ু তত্ত্বকে বাড়াতে গেলে কার প্রয়োজন বেশি, না বায়ু তত্ত্বকে বৃদ্ধি করতে গেলে আমার জল তত্ত্বের প্রয়োজন বেশি, কারণ জল তত্ত্বই বায়ু তত্ত্বকে সৃষ্টি করে। এবার যে পিরামিডটাকে আমি বসালাম পূর্ব দিকে, তাহলে এই পিরামিডটা জল তত্ত্বের এনার্জিকে আকর্ষণ করে নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে, পিরামিডের মাথাটা হয় সরু, একদম সরু, ছুঁচের মতন ডগা। যে কোনো মন্দিরের শেপ দেখবেন, যত মন্দির আছে ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরেও, মন্দির মানেই তার চূড়া হয়। হ্যাঁ, চূড়াটা বিভিন্ন আকৃতির পাত্র অনুযায়ী, কিন্তু হয় চূড়া। আর চূড়া মানেই ছুঁচ তার থাকবেই। শুধুমাত্র হিন্দু ধর্মেই এটা হয় এমনটা নয়, কিন্তু যে কোনো ধর্মে তাদের যে ধর্মীয় স্থানগুলো রয়েছে, চূড়া, সব জায়গায় চূড়া ব্যবস্থা। এই চূড়া ব্যবস্থার কারণটা কি, দেখবেন আমার বাড়িতেও আমরা এই এই বজ্রাঘাতের হাত থেকে বাঁচার জন্য কেউ ত্রিশূল লাগাচ্ছে, কেউ বা অ্যান্টেনার মতন সরু একটা লোহার পদার্থ লাগাচ্ছে। কেন, না বজ্র যখন আসবে তখন ওই লোহার বা ওই দণ্ডটি সেই বজ্রকে আকর্ষণ করে আর্থের সঙ্গে কানেকশন করা থাকে, সেটা আর্থিং এর মাধ্যম দিয়ে মাটিতে মিশে চলে যায়, বাড়ির মধ্যে আর কোনো ক্ষতি করে না। বাড়ির ছাদটা বিশাল, অথচ সেই ছাদের ওপর করে একটা খালি লাঠি ওপর করা আছে, শুরু করা আছে। কারণ বজ্রটা কি, বজ্রটা সূক্ষ্ম জিনিস, আর সূক্ষ্মই কিন্তু সূক্ষ্মকে আকর্ষণ করতে পারে। এই জন্যই সূক্ষ্ম লাঠি বা এই সূক্ষ্ম দণ্ড দেওয়া হয়েছে, ওটাকে আকর্ষণ করে নেয়, বজ্রকে বাড়ির মধ্যে আর পড়তে দেবে না এদিক ওদিক, আকর্ষণ করে নিয়ে নেবে নিজের মধ্যে, নিয়ে মাটিতে পাঠিয়ে দেবে, মাটির সঙ্গে কানেকশন করা আছে, মাটিতে পাঠিয়ে দেবে। পিরামিড এখানে ঠিক সেম একই কাজটা করে। কারণ
এই যে একটা তামার পিরামিড এই বায়ুতত্ত্বে লাগালাম, বায়ুতত্ত্বে লাগানোর ফলে এ কি করবে, বায়ুতত্ত্বের মধ্যে জল তত্ত্ব আছে, সেই জল তত্ত্বটাকেও ধীরে ধীরে নিজের মধ্যে আকর্ষণ করে আনার চেষ্টা করবে। ও কিন্তু ডিরেক্ট জল তত্ত্বের জায়গা থেকে, নর্থ থেকে জল তত্ত্বকে টানবে না। পিরামিড এখানে দুটোকে ছাঁকবে, ছাঁকুনির কাজটা করবে। এই বায়ু তত্ত্বকে আলাদা, জল তত্ত্বকে আলাদা। কাকে নেবো? আমি জল তত্ত্বকে নেবো, আর বায়ু তত্ত্বকে অল্প পরিমাণ নেবো, কারণ বায়ু ছাড়া তো বায়ু তৈরি হবে না। এইখানে পিরামিড ওই কাজটা করে, মানে অনুঘটকের কাজ করে। তৃতীয় অনুঘটক যে হয় না, যেরকম হাইড্রোজেন অক্সিজেন মিলে জল তৈরি হয়। কিন্তু আমি, আমার জল তেষ্টা পেয়েছে, আমি এদিকে হাইড্রোজেন একটু খেলাম আর অক্সিজেন একটু খেয়ে নিলাম, আমার কি তৃষ্ণা মিটবে? মিটবে না, কারণ হাইড্রোজেন অক্সিজেনকে মিশিয়ে কোনো একটা তৃতীয় অনুঘটক আছে যে জলে রূপান্তরিত করছে। এইখানে পিরামিড সেই কাজটা করে, যে আলাদা করে, বায়ুতত্ত্ব আর জলতত্ত্বকে আলাদা করছে, করে তৃতীয় অনুঘটকের কাজটা করে সে নতুন করে বায়ুতত্ত্ব সৃষ্টি করছে, যেটা সূক্ষ্মভাবে। তো পিরামিডের কাছে এই ক্ষমতাটা আছে এনার্জিকে নিজের মধ্যে স্টোর করে সেটাকে সুদে আসলে বাড়িয়ে ফেলার। এই জন্য পিরামিড ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, সেই জায়গার এনার্জিকে বৃদ্ধি করতে। এবার দেখা গেল কোনো জায়গায় টয়লেট হয়ে আছে, অগ্নিগণিত হচ্ছে টয়লেট হয়ে আছে, সেখানে এই পিরামিড লাগালাম, কি হবে? সেখানে তখন এই পিরামিড আর টয়লেটের যে এনার্জি সেটাকেই বাড়িয়ে দেবে। মানুষ এখানেই ভুল করে, যারা বর্তমানে এক্সপার্ট হয়ে আছে, যারা কাজ করে নিজেকে এক্সপার্ট বলে, বহু জায়গায় দেখেছি, বড় বড় জায়গাতে এই একই ভুল, এই ভুলটা প্রত্যেকে করে থাকে। তারা শিখেছে রেমেডি বাস্তু, আর রেমেডি বাস্তু শিখে তারা এই কাজটা করে, এই ফাঁদে কখনো পা দেবেন না। মানে ওদেরকে বলাই হয় যে পিরামিড বাস্তু বলা, সব জায়গায় পিরামিড ফিট করে বেড়ায়। এই যে পিরামিড একটা টয়লেটে ফিট করে দিল, এর অর্থ কিন্তু ওই টয়লেটের এনার্জিকে দমিয়ে দেওয়া নয়, তাকে বাড়িয়ে দেওয়া। আপনি যেখানে রাখবেন পিরামিডকে, সেইখানকার এনার্জি সে বাড়াবে, ব্যাংকের মতন কাজ করবে। তাই পিরামিড সেখানেই দেওয়া উচিত যেখানকার এনার্জি একদম লো হয়ে গেছে, সেটাকে নর্মালি বেসিক দেখতে গেলে উত্তর দিকের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সিলভার। তামা প্রযোজ্য ক্রিস্টাল যেটা হয় স্বচ্ছ, অগ্নিকোণের জন্য তামা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, লোহাও এখানে ব্যবহার করা যায়, অসুবিধা নেই। অথবা আমরা এখানে পিতল বা কাঁসা ব্যবহার করতে পারি, সাউথ ওয়েস্টের জন্য তাই পিতল বা কাঁসা ব্যবহার করা যেতে পারে। পশ্চিম দিকেও তাই, কাঁসা, পিতল। তামা পশ্চিম দিকে একদমই প্রযোজ্য হয় না, যায় না। তারপর আর যে সমস্ত পাথরের যে কোনো বস্তু, পাথরের যে কোনো বাসনপত্র বা ধাতু, সেগুলো পশ্চিম দিকে ব্যবহার করা যেতে পারে। আর বাকি নর্থ ওয়েস্ট ও নিউট্রাল জায়গা, ওখানে যে কোনো কিছু ধাতু চলতে পারে। তো এগুলো নর্মাল ধাতু, কোন কোন দিকে আমরা কোন কোন ধাতু ব্যবহার করতে পারি তার একটা ছোট্ট বিবরণ মাত্র। তো এরকম বিভিন্ন ধাতুর হয়ে থাকে পিরামিড। এইভাবে পিরামিডে, এবার পিরামিডের বিভিন্ন আকারও রয়েছে। পিরামিড বিভিন্ন আকার বলতে দেখুন, এখানে ছবি দেখতে পাবো আমরা যে পিরামিডের যে ক্রিস্টালের পিরামিডটা একদম বাঁদিকে মাঝখানে যে ছবিটা দেওয়া আছে, প্রথম ধাপে একদম নিচের ধাপে দেখুন 9টা পয়েন্ট করা আছে। এই 9টার মধ্যে আবার 9টা 9টা করে ছোট ছোট বল রাখা আছে। এর কাজ কি? তার উপরে আবার 9টা রাখা আছে, এর কাজ কি? তার উপরে একটা দেওয়া আছে। এই এই তিনটে সেট, এই তিনটে সেট একটার মধ্যে কিন্তু প্যাকটা হয়ে আছে। এর কাজ কি? এইগুলো তো সেই সিস্টেম। এই ইলেকট্রিক যে সার্কিট বোর্ড কখনো দেখেছেন? সুইচ মারলে আলো জ্বলছে, সুইচ অফ করলে আলো বন্ধ হয়ে যাচ্ছে। ওটা ওপর ওপর দেখতে পাচ্ছি আমরা, সুইচ মারলাম আলো জ্বললো, অফ করলাম আলো বন্ধ হয়ে গেল ওপরে। কিন্তু ভিতরে যে কত রকম কারুকার্য করা আছে, কোত্থেকে কোথায় কানেকশন দেওয়া আছে, কিভাবে আছে, দেখলে মাথা গুলিয়ে যাবে। এটাও ঠিক তেমনি, যদি কখনো সময় সুযোগ হয়, এগুলো প্র্যাকটিক্যাল ছাড়া হয় না, বোঝানো সম্ভব না, অনলাইনে তো সম্ভবই না। তো এরকম ক্লাস কখনো রাখা যেতে পারে।
কোন এনার্জিটা কিভাবে আসছে তার মধ্যে, কিভাবে যাচ্ছে, কিভাবে সেটা পিউরিফাই হয়ে বেরোচ্ছে সেই জায়গা থেকে, পিউরিফাই সিস্টেম কি, ফিল্টারটা কোথায় লাগানো আছে, বা ফিল্টারটা কিরকম দেখতে, ফিল্টারটা আসলে বা কি জিনিস, কিভাবে তা কাজ করে, এই রকম প্রত্যেকটার ব্যাখ্যা রয়েছে। তারপর গিয়ে আলটিমেটলি একটা ফ্রেশ এনার্জি সেখান থেকে প্রডিউস হচ্ছে, মানে সূর্যটা বেরোচ্ছে আর কি। এই হচ্ছে পিরামিডের ব্যাপার। এখানে তো কয়েকটা মাত্র পিরামিডের ছবি দিয়ে তৈরি করা হয়েছে, এটা আরো রয়েছে, অনেক রকমের, অনেক ধরনের রয়েছে। যাকে বোর লাগছে না তো? না না, ঠিকঠাকই লাগছে, ভালোই লাগছে শুনতে। আচ্ছা, ভালো কথা। ঠিক আছে, এবার আমাকে বলুন যে যতটুকু বললাম, একাই তো বকে গেলাম, হাঁপিয়ে গেছি বকে বকে, কতটা বুঝতে পারলেন, কতটা পারলেন না? আচ্ছা, আমার একটা কোশ্চেন। হ্যাঁ। বলছি যে পিরামিড গুলো যে রাখার কথা বলা হলো না, ওটা কি হুম। পিরামিডের ছবি নাকি এমনি ধাতু ও পিরামিডই ওই রকম করে রাখতে হবে? না, ধাতুর পিরামিডের ছবি এগুলো। ধাতুর পিরামিড ব্যবস্থার অনেক সিস্টেম আছে, যে পিরামিড আমি কোথায় দেব, কোন অ্যাঙ্গেলে দেব, পিরামিড রাখারও ব্যাপার রয়েছে। আমি যদি অগ্নিকোণে পিরামিড দিই, অগ্নিকোণে পিরামিডটা কোথায় দেব, কিভাবে দেব, আমার নর্থ যত ডিগ্রি ঘুরে আছে, পিরামিডকেও ঠিক তত ডিগ্রি হেলিয়ে, তত ডিগ্রি ঘুরিয়ে তাকে প্লেস দিতে হবে। তাহলে ওটা আমরা কিভাবে বুঝবো কতটা পিরামিডটা কিভাবে হেলিয়ে কিভাবে ঘুরিয়ে করতে হবে? ওইগুলো তো আমাদের বোঝা সম্ভব নয়, না? ওইটার জন্যই ব্যাপার, যে কিছু কিছু জিনিস থাকে যেটা একদম প্র্যাকটিক্যাল না হলে বা হাতে ধরে শিখিয়ে না দিলে একটু মুশকিল হয়। থিওরির তো মাধ্যম দিয়ে এই আমি বলে, যখন যখন আমি পিরামিডের ব্যাপার হচ্ছে কি, পিরামিডের এমনই অবস্থা যে পিরামিড বাস্তু সবাই করতে পারে না, সবার দ্বারা সম্ভব না, এটা প্রচুর খরচ পড়ে যায়, খুব কম লোকই এই পিরামিডের কাজ করিয়ে থাকে, খুব কম। কারণ এক পিরামিডের বাস্তু করাতে গেলে সমস্ত কিছু নিয়ে ফিজ টিজ থেকে শুরু করে, ড্রয়িং ট্রয়িং থেকে শুরু করে, প্রায় 1 লাখের কাছাকাছি খরচা হয়ে যায়, এরকম লেভেলে খরচা রয়েছে। তো সবাই তো সেটা অ্যাফোর্ড করতে পারবে না, খুব কম সংখ্যক লোকই পারবে, আর খুব কম জায়গাতেই আমরা এরকম কাজ করে এসেছি। আচ্ছা, তো একটা এবার, কথা বলি, আমি ধরো কোনো কাস্টমারের নাই বা করলাম, আমি নিজের জন্যও তো করতে পারি। হ্যাঁ, অবশ্যই করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে। ব্যাপার হচ্ছে এগুলো সেই কিনতেই তো বিরাট খরচ হয়ে যায় না, এগুলো তো আমাদের হাতে বানানো হয় না, এগুলো কিনতে হয়, এগুলো কেনাই তো অনেক খরচা সাপেক্ষ ব্যাপার। আর এগুলোর যে ব্যাখ্যা রয়েছে, এগুলোর যে সিস্টেম, এগুলো বানানোর যে পদ্ধতি, সেই পদ্ধতি জানা থাকলেও সেটা বানানোটা খুব কঠিন। আচ্ছা, কারণ ধাতু থাকলে তো আমরা বানাতে পারবো না, আর এর জন্য অনেক রকম মেশিনের প্রয়োজন আছে, অনেক রকম গেজেটস এর প্রয়োজন আছে, সেগুলো অনেক কস্টলি। ইচ্ছে আছে কখনো আমাদের স্টুডেন্টরা যারা, প্রত্যেককে প্র্যাকটিক্যাল দেখানো, হাতে ধরে শিখিয়ে দেওয়া, যখন সময় হবে তার জন্য একটা আমাদের ক্লাসরুমের প্রয়োজন, একটা সাফিসিয়েন্ট জায়গার প্রয়োজন আছে, সব রকম ব্যাপার রয়েছে আচ্ছা, যদি আমাদের। এরকম প্র্যাকটিক্যাল হলে আমি অবশ্যই যাবো, আমাকে জানাবেন। হ্যাঁ, নিশ্চয়ই, সময় হলে অবশ্যই জানাবো। কারণ আমাদের তো এই স্টুডেন্ট বা এই ইনস্টিটিউশন এভাবেই চলে। আপনারা জানেন আমাদের কোর্স ফিস কিরকম নেওয়া হয়। তো এই রকম কোর্স ফিজে আর আমাদের স্টুডেন্ট সংখ্যা অত্যন্ত কম, যেহেতু শুরুর দিকে এটা, তো যার কারণে এখনই এত বড় ফান্ড রেডি নেই আমাদের যে আমরা একটা বিরাট কিছু করে ফেলতে পারবো। হ্যাঁ, সিলেবাসে আছে, বা আমরা রেডি করছি, রিসার্চ চলছে আমাদেরও, প্রতিনিয়ত আমরাও কিছু না কিছু শিখছি। আজকে পিরামিড নিয়ে এতগুলো কথা আমি বললাম, পিরামিড সম্পর্কে আমি জানতাম আগে, কিন্তু এত ডিটেলস আমি জানতাম না, যেটা আমি কিছুদিন আগে মাত্র জেনেছি, রিসার্চ করতে করতে জেনেছি। আজকে সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। হয়তো এরপরে আরো অনেক বড় কিছু জানতে পারবো, বেশি কিছু জানতে পারবো, কারণ আমাদের পড়াশোনা চলছে, রিসার্চ চলছে এর উপরে, প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি আমরা। তো ধীরে ধীরে আপগ্রেড হবে, আরো আসবে। কারণ আমি অনেক কথা ক্লাসে এরকম বলে যাই যেটা আপনাদের সিলেবাসের মধ্যেই নেই, পরে ভাবি যে তো সিলেবাসের মধ্যেই পড়ে, আমি কেন বললাম। আর ঠিক আছে, ক্লাস মিটে গেছে, তো আছে এরকম। তো যেদিন আমাদের ফান্ড চলে আসবে, যেদিন আমরা আরো গ্রো করতে পারবো, সেদিন অবশ্যই দেখাবো, শেখাবো, অবশ্যই করাবো প্র্যাকটিক্যাল।
স্যার একটা বলার ছিল। হ্যাঁ। যে আপনি মেটাল নিয়ে বললেন যে বিভিন্ন ধাতু উল্লেখ করলেন, হুম এইটা তো যেহেতু আমরা অ্যাস্ট্রো বাস্তু করছি, সেক্ষেত্রে হুম এইটার ক্ষেত্রেও তো তাহলে দেখতে হবে যে যার বাড়ি তার হুম চার্টে সেই সেই গ্রহগুলো, প্রত্যেকটা ধাতু একটা একটা গ্রহকে ডিনোট করে, সেই হুম সেই গ্রহগুলো কি অবস্থায় আছে। অবশ্যই ধরুন দেখতে হবে। ধরুন কারোর মঙ্গল খুব খারাপ ভাবে আছে, সেক্ষেত্রে আহ মঙ্গল হয়তো খারাপে আছে, অষ্টমে আছে বা দ্বাদশে আছে, সেক্ষেত্রে তাকে কি তামাক কোনো জিনিস থেকে একটু দূরে রাখাই বোধহয় ভালো হবে নাকি? মানে এইরকম উদাহরণস্বরূপ বলছি আর কি। না, ওটা দেখতে হবে, মঙ্গল শুধু খারাপ জায়গায় থাকলেই হবে না, তার উপরে দেখতে হবে পাপ দৃষ্টি হয়ে পড়েছে কিনা, বা যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি চলে আসে হুম। মঙ্গলের উপর, তখন তাকে দেওয়া যেতেই পারে, অসুবিধা কিছু হবে না। প্রত্যেকটা গ্রহ একটা করে ধরুন, এই যে পাথর, শনির যে প্রস্তর এর সঙ্গে সম্পর্ক আছে এটা বোঝাই যায়, শনি মানি একটা পাথর, পুরাতত্ত্ব একটা ব্যাপার আসবে, সেটা তো থাকবে। হুম। তো সেটাই বলছি যে তাকে দেওয়ার সময় সেটা একবার আমাদের তাহলে নিয়ে যা না। দেখতে হবে না যে তার সেই প্ল্যানেটটা কি পজিশনে আছে। সেই দেখুন মানে ব্যাপারটা হচ্ছে একটা এখানে, মেটাল একটা কিছু দেওয়া মানে তো গ্রহটারও প্রতিকার হয়ে যাচ্ছে না কলমে। না গ্রহের ক্ষতি ওখানে হবে না, বাস্তুর ক্ষেত্রে গ্রহের ক্ষতি হবে না, তার কারণ হচ্ছে বাস্তুর ক্ষেত্রে যে প্রতিকার, বেসিক যে প্রতিকারগুলো রয়েছে সেগুলো করার ক্ষতি করবে না, হতে পারে নিউট্রাল হয়ে গেল, হতে পারে নিউট্রাল হয়ে গেল, কোনো কাজ করলো না সেটা, খারাপও করবে না, কিন্তু ভালো করলো না, কিন্তু খারাপও করবে না। বেসিক বাস্তু যেটা আমরা শিখেছি এতদিন পর্যন্ত, বেসিক বাস্তু কিন্তু প্রত্যেকের জন্যই প্রযোজ্য, কারোর কোনো ক্ষতি করবে না, বরঞ্চ উপকার করবে। এ যদি উপকার করতে ব্যর্থ হয়, নাও পারে, ক্ষতি কারোর করবে না, সে নিউট্রাল হয়ে থাকবে। বাস্তুর এটাই সুবিধা, জ্যোতিষের কিন্তু এই সুবিধাটা নেই। জ্যোতিষের একটু এদিক ওদিক হলেই, ভুলভাল পাথর পড়লেই শেষ করে দেবে, বাস্তুর ক্ষেত্রে এটা হয় না। আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে বাস্তুর মধ্যে, কোনো ব্যক্তি একা থাকে না, একাধিক লোক বাস করে সেখানে, এটা বড় অ্যাডভান্টেজ। তাই সেখানে যে কাজটা করা হচ্ছে সেই প্রভাবটা কোনো একজন ব্যক্তির উপরে আসবে না, সবার উপরে আসবে, তাই এখান থেকেও সে বেঁচে যায়। বেসিক বাস্তু কোনো ব্যক্তির কোনো ক্ষতি কখনোই করে না, করতে পারে না। কেমন? ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আর আমি প্রথমেই যেটা বললাম যে এডুকেশনাল ট্যুরের ব্যাপারটা, ওটা আমাকে জানাবেন প্রত্যেকে, কারণ আপনাদের মতামতের উপরই আমরা পরবর্তী স্টেপ নেব। আচ্ছা, কিরম ট্যুরটা জায়গায় কোথায় হবে নিয়ে জানতে যাওয়া পারি? হবে? শুনতে পেলাম না। ট্যুরটা কোথায় হবে জানতে পারি? কোথায় হবে বলতে, আপাতত প্রথম যেহেতু আমরা একদিনই রেখেছি, আর সেটা আমরা চেষ্টা করছি একটুখানি গ্রামাঞ্চলের দিকে, মানে গ্রামাঞ্চল বলতে আমরা চেষ্টা করছি একটুখানি ওই বীরভূম সাইডের দিকে রাখার, নদীকে আমরা প্রাচীন স্থাপত্য কিছু পেয়ে যাব, বীরভূম বা বাঁকুড়া এই দিকেই রাখার চেষ্টা করছি। আচ্ছা, গেলে কি আমরা একাই যেতে পারবো নাকি ফ্যামিলি নিয়ে যেতে পারবো? ফ্যামিলি নিয়েও যাওয়া যাবে, অসুবিধা কিছু নেই, তবে যে যে চার্জেসটা আমরা রাখবো সেটা তখন প্রত্যেকের পার হেড হয়ে যাবে, এই হ্যাঁ হ্যাঁ, ব্যাপার। সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। পার হেড যে চার্জটা পড়বে সেটা পার হেডকেই দিতে হবে ব্যাপারটা। হ্যাঁ, ফ্যামিলিও অ্যালাউ আছে, নেই এমনটা কখনোই না, অ্যালাউ আছে। আচ্ছা, আর ডেটটা এখনো ঠিকঠাক তো হয়নি, না, ডেটটা ডেটটা আমরা বুঝে তো তখনই ঠিক করব, তখনই ঠিক হুম। করতে পারবো যখন আমরা সংখ্যাটা জানতে পারবো যে কারা কারা ইন্টারেস্ট আছে, যাবে একদম শিওর আমি তো ফাইনাল। ইন্টারেস্ট আছি, তো সেটা ডেটটা ছুটি ছাটা দেখে তাহলে আমাকে বলতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই। আপনারা গ্রুপে একটু লিখলে খুব ভালো হয়, তাহলে আমরা, আমাদের টিম যোগাযোগ করে নেবে, আমরা তাড়াতাড়ি ডেটটা ঠিক করে ফেলতে পারবো। ঠিক আছে, গ্রুপে জানিয়ে দেবো। হ্যাঁ। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি ক্লাস, 10টা বেজে গেছে, সেভাবে তো কারো খাওয়া দাওয়া হয়নি, আজকে একটু বেশি বকে ফেলেছি। কয়েকটা ছবি এরকম শেয়ার করবেন, একটু চেষ্টা করতে হবে, নাহলে কিছুই পেয়ে উঠবো না। অবশ্যই চেষ্টা তো করতে হবে।
আচ্ছা, এবার আমি আর একটা প্রশ্ন করি, এখানে যারা যারা আছে মোটামুটি অ্যাস্ট্রোতেও প্রায় প্রত্যেকেই আছে, কয়েকজনকে ছেড়ে দিয়ে মাত্র। কোনটা কঠিন বেশি, বাস্তু না অ্যাস্ট্রো? আজকের জন্য বলছি, মানে আজকে প্রশ্নটা করছি, আজকের টপিকটা পড়াবার পর। অ্যাস্ট্রো। আচ্ছা, এখন অ্যাস্ট্রো কঠিন, ঠিক আছে। না, অ্যাস্ট্রো এত পরস্পর বিরোধী তথ্য আছে যে সেটা অ্যাস্ট্রোলজি স্যার, সত্যি অ্যাস্ট্রোলজি। মাথা ঠান্ডা রাখা যায় না। না, এটা তাহলে অ্যাস্ট্রোলজি সহজ, তাই তো? সবসময় কঠিন, কারণ অ্যাস্ট্রোলজি সবসময় কঠিন কারণ হচ্ছে বাস্তুটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, কিন্তু অ্যাস্ট্রোলজিতে যে আসছে আপনার কাছে সে যে টাইম বলছে সেটা কি ঠিক কিনা, ডেটটা যেটা বলছে সেটা ঠিক কিনা, প্রথম তোমার বিষয় ওখান থেকে শেষ। না, ওটা আমি সুতরাং শিখিয়ে দেবো সিমটমস যে দেখে একটা, দেখে সবকিছু ওরা টেকনিক সিমটমস আছে, দেখে দেখে ওটার ওটার অ্যাস্ট্রো টেকনিক আছে যে ব্যক্তিকে দেখে, তার কথাবার্তা শুনে, তাকে করে, তার সঙ্গে তাকে কিছু প্রশ্ন করে উত্তর নিয়ে তার সঠিক টাইমটা বের করে ফেলা যায়। টাইম লাগে একটু, 2-3 ঘন্টা এক্সট্রা টাইম লাগতে পারে। ওরা একটা টেকনিক আছে, শিখিয়ে দেবো ওটা, যদি নিতে পারেন তো অসুবিধা নেই। সঠিক টাইম কখন সে জন্মেছে বের করে নেয়, তবে হ্যাঁ ডেটটা অ্যাপ্রক্স চাই, মানে ডেটটা ঠিকঠাক চাই। সেই ডেটটা পেয়ে গেলে ঠিকঠাক, তবে সে কোন সময় হয়েছে সেটা বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, এই বিদ্যা শেখার পর প্রকাশ সেভাবে কাউকে করবে না যে আমি এই ব্যাপারে এই অমুক তমুক জানি, এরকম বের করে দেবো, এরকম কাউকে কিছু করতে যাবে না চট করে। মানে এগুলো একটা নিষেধাজ্ঞা আর কি, আর কিছুই না, নিজের সেফটির জন্য। সকলকে বলার প্রয়োজন নেই, জানারও দরকার নেই। যাক, ঠিক আছে, অনেক বকাঝকা হলো, আজকে এ পর্যন্তই রাখা যাক নাকি? কারো তো খাওয়া দাওয়া হ্যাঁ হয়নি, হ্যাঁ। খাওয়া দাওয়া করতে হবে, অনেক বিলম্ব হয়ে গেছে, ক্লাস আজকে 1 ঘন্টা লেটেও স্টার্ট হয়েছে। দুটো বিষয় যেটি বললাম আমি, একটা আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, আর ট্যুরের ব্যাপারটা একটা মাথায় রাখবেন, প্রত্যেকে একটু জানাবেন গ্রুপে। আপনাদের আপডেটটা পেলে আমাদের সুবিধা হবে, সব দিকে আমরা ভালোভাবে পরিকল্পনা করে করতে পারবো। কেমন? তো আজকের জন্য এ পর্যন্তই। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।